ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৃশ্যত সারাদিন ভোটাররা উৎসব মুখর পরিবেশেই তারা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু দুঃখ, বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায় দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে। তা না হলে এর কি জবাব আছে যে রাত 9:30 10টা পর্যন্ত সারা দেশ থেকে ফলাফল আসতে থাকলো, 11 দলীয় বিপুল বিজয়ের খবর যখন আসতে থাকলো, মানুষ জন আকাঙ্ক্ষা হিসেবে অপেক্ষা করছিল, দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি হচ্ছে তৈরি করা হয়েছে, আর জামাত ইসলামী 11 দলীয় ঐক্যের বিজয়, সব অল্প অল্প ভোটের ব্যবধানে তাদেরকে পরাজিত দেখানো হতে লাগলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাদের আমিরে জামাত, আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির কাছে, যে আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, কারা এই ইঞ্জিনিয়ারিং করেছিল? আমিরে জামাত জবাব দিয়েছিলেন বিদেশি সাংবাদিককে, সরাসরি প্রমাণ ছাড়া তো তার জবাব দেওয়া কঠিন, তবে অতীতে দেখা যায় যারা এই অপরাধ করে, যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে, কোনো না কোনো ভাবে ওই যে আমি কলা খাইনি একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। এইটা আমিরে জামাত কিছুদিন আগে বলেছেন, শুনেছেন আপনারা তো? আলহামদুলিল্লাহ, একজন রাজসাক্ষীর বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। জামাত ইসলামীকে শুধু দায়ী করলে হবে না। রিজওয়ানা হাসান, সম্মানের সাথে আপনাকে বলতে চাই, আপনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি আপনার বক্তব্যের অডিওটা, ভিডিওটা আপনি বারবার দেখুন, আপনি কি বলেছেন। আপনি তার প্রতিবাদ এবং চারিদিকে যখন বিক্ষুব্ধ সমালোচনা, অভিযোগ, তদন্তের দাবি উঠল, আপনি সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে, যে না, আমি এটা কোনো রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদদেরকে মিন করেছি। আপনার কথাই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। আপনি আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে, প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। যারা রাজনীতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতায়ন, মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। জামাত ইসলামী সহ ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলার, মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদের নারীদের যে অধিকার এবং সম্মানের কথা বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নারীদের যে মর্যাদার কথা বলেছেন, আপনাদের কোন সিডো, কোন আন্তর্জাতিক সংস্থা আমাদের মায়েদের এই মর্যাদা, আপনাদের কোন দর্শন, কোন তত্ত্ব, কোন সংস্থা তা নিশ্চিত করতে পারেনি। ফলে আপনারা বারবার কোন প্রসঙ্গ আসলে নারীর অধিকারের প্রশ্নে আপনি ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করেন। আপনার এই
ভুল প্রচেষ্টা, এই অপরিণামদর্শী প্রচেষ্টা থেকে আপনাকে আমরা বিরত থাকতে অনুরোধ করছি। যতই আপনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন আমি কোনো দলকে মিন করিনি, তো জাতীয় সংসদে বিরোধী দল তো একটা দল, আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলামী। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি, অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? আপনি বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন, এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। সি 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 আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে, এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না, জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজড একটা সংগঠন। আমাদের শত্রুরাও বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা, তারা এটার প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসাবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আপনি কেন হয়তো কোনো কিছুই তো ঘটেনি, সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। তা আমরা তো দাবি করতেই পারি। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই মেইন স্ট্রিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। লন্ডন কনস্পিরেসির হোতা হিসেবে যাকে দেশের মানুষ মনে করে ডক্টর খলিলুর রহমান, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারগুলোর একটা ট্র্যাডিশন আছে, একটা প্রথা, একটা ঐতিহ্য, একটা রেওয়াজ আছে যে যারা নির্দলীয় সরকারের উপদেষ্টা থাকেন একেবারেই ইমিডিয়েট তার পরের নির্বাচিত কোনো সরকারে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টে তারা সাধারণত যোগদান করেন না, কেউ করেনি। আর আপনার ভূমিকার ব্যাপারে আজকে ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতারা আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছে। আপনার ষড়যন্ত্র, নির্বাচনকে নিরপেক্ষ না করা, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের ব্যাপারে বিএনপির অনেক সিনিয়র নেতারা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, সেই ভিডিও অডিও এখন অনলাইনে ভাইরাল আছে। তারা আপনার ব্যাপারে বক্তব্য রেখেছেন, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য দাবি করেছেন। তাদেরই সরকারে আপনি যোগ দিলেন, শুধু ইচ্ছা করে যোগ দেন নাই। নিশ্চয়ই সরকারের যারা আছেন, ডিপ স্টেটে যারা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসছে। তার অর্থ হলো যে এখানে আসবার আগে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময়ও করেছেন। আপনার খেদমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী করেছে। এটা একটা উপহার আপনি পেয়েছেন।
তো এটা তো জাতি বুঝতে পারে যে ইঞ্জিনিয়ারিং এর সাথে আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আরো আছে, আস্তে আস্তে বলে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। তো অনেক সময় ঠাকুর ঘরের লোকেরা এরকম হঠাৎ কেউ কেউ বলে উঠবে, না আমি কলা খাইনি। তো অন্তত দুজন তো পাওয়া গেল। আর যদি আপনাদের সহযোগী কেউ থাকে তাদের নামটা প্রকাশ করুন। আমরা বর্তমান সরকারের দৃষ্টিতে আনতে চাই, এই বক্তব্যটাকে পরীক্ষা করা হোক। রাজনৈতিক বিশ্লেষক, যারা চিন্তাশীল, যারা সিভিল সোসাইটি আছেন, এখন নীরব কেন? আপনি এই কথার ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। রাম বাম সেজে বাংলাদেশকে আমাদের জাতিসত্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চক্রের সিন্ডিকেট হয়ে যারা কাজ করেন, তারাই এই বক্তব্যের ব্যাখ্যা দেবে। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়, আপনারাই সঠিক ব্যাখ্যা দিন যে বিরোধী দলে পার্লামেন্টে কারা আছে জামাত ইসলামী ছাড়া। হয় যেন রিজওয়ানা চৌধুরী হতে পারে, তিনি যদি অন্তরের দিক থেকে সিনসিয়ার থাকেন, অপরাধ না করে থাকেন, তাহলে তিনি অকপটে তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন যে আমি আমার কথা ভুল বলেছি। যতক্ষণ তা না বলবেন ততক্ষণ দেশবাসীর এই বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামাত ইসলামীকে বিরোধী দল থেকে সরকারি দলে আসার পথে আপনারাই বাধা দিয়েছেন। জনগণ মনে করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70-এর উপরে আমরা আসন পাবো। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাত 10টার পরে কেন সম্প্রচার আপনি বন্ধ করলেন? ভোট গণনায় মেকানিজম করা হয়েছে, 100-200 ব্যালটের বান্ডিল করা হয়েছে, দাড়িপাল্লা বান্ডিলের ভিতরে উপরে ধানের শীষের বান্ডিল দিয়ে 200 ধরে গুনে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে টেম্পারিং করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। এজেন্ট যারা নির্বাচনে গিয়েছে, বহু প্রিজাইডিং অফিসার সন্ধ্যায় ভোট গণনার আগে তাদেরকে বলেছেন, আমাকে নিজেরা তারা বলেছেন যে সন্ধ্যায় হয়ে বিকালে ব্যস্ত হয়ে যাব, তুমি এখনই এই ফর্মে সই করে রাখো। গণনা এবং ফলাফলের আগেই বহু এজেন্টের কাছ থেকে স্বাক্ষর দিয়ে রাখা হয়েছে। তারপরে ঘোষণা, মিডিয়া, গণনা, পদে পদে আপনাদের মতো অত ইঞ্জিনিয়ারিং ব্রেন তো আল্লাহ আমাদের দেয় নাই। সমাজের এত কুকর্ম, এত ষড়যন্ত্র, জাতির আত্মঘাতী কাজ করার অভ্যাস আমাদের নেই। যাদের আছে তারা এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা কারা এর সাথে যুক্ত, দয়া করে আপনারা তাদের নাম প্রকাশ করুন। সংগ্রামী দেশবাসীর কাছে আমাদের এই আবেদন থাকলো, আমরা সন্ত্রাস, সহিংসতা, সংঘাত, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা অতীতের রাজনৈতিক ব্যাড প্র্যাকটিসগুলো ভুলে রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, নিয়মতান্ত্রিকতা, বিরোধী দল এবং সরকারি দল সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে এই দেশটা গড়তে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের আন্দোলন, জনগণের আকাঙ্ক্ষা, এক সাগর রক্তের মূল্য দিতে আমরা দেশপ্রেমিক হয়ে হাতে হাত ধরে দেশটাকে আমরা গড়তে চাই। তবে আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় সরকারকে সব ধরনের সহযোগিতা করব, প্রোভাইডেড আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সকল অসত্য, ষড়যন্ত্র, রাষ্ট্র জাতিদ্রোহী ঘটনার প্রতিবাদ আমরা করব, ন্যায় কাজের সহযোগিতা করব, অন্যায়ের প্রতিবাদ করব। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে সাহায্য করব, মন্দ কাজে আমরা বাধা দিব। সাবেক একজন উপদেষ্টা যে কাজটা করেছেন, যে কথা বলেছেন, এই কথা মিন করে যে আপনি একটা মন্দ কাজের সাথে যুক্ত ছিলেন, তাই আমরা তার প্রতিবাদ করছি। আপনি আমাদেরকে মবের শিকার হবেন এরকম আশঙ্কা কেন করেন? এটা তো এক ধরনের উস্কানি আপনি দিয়েছেন। আপনার ওয়ারিড হওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিক ভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগ অনুরোধ থাকবে, জামাত ইসলামী একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কোন হটকারী, বিশৃঙ্খলা,
অস্থিতিশীলতা আমরা কখনো পছন্দ করি না। আমাদের সব কর্মসূচি প্রকাশ্যে হয়। সমাজের যারা উগ্রবাদ, চরমপন্থা, হটকারিতা, অসৎ উদ্দেশ্যে স্বার্থান্বেষী কিছু মহল অনেক সময় অনেক ঘটনা ঘটিয়ে সব দোষ ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করে থাকে। সেজন্য আমি সকল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে সজাগ থাকতে বলবো। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক বক্তব্য প্রতিবাদের বাইরে যাবে না। সরকার এবং ডক্টর রেজওয়ানা হাসান যারা আপনারা এই ধরনের বাইরের কোনো মিডিয়াতে বা আনন্দবাজারে সব সাক্ষাৎকার দিচ্ছেন, আমরা এই ধরনের বক্তব্যকে কিছুটা উস্কানিমূলক বক্তব্য মনে করি। এটা এখনই সমীচীন নয়। আমরা তো আপনার বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি মাত্র। আপনি চট করে মবের দিকে জামাত শিবিরকে দায়ী করা হবে এই সব দিকে এতদূর এগিয়ে গেলেন কেন? মাথাটা একটু ঠান্ডা রাখুন। আমাদের মাথা ঠান্ডা আছে, কিন্তু আমরা অন্যায় দেখলে প্রতিবাদ না করে পারি না। এই জন্য আমি জনতাকে বলবো, বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে হত্যা, সন্ত্রাস, মবের রাজনীতি, চাঁদাবাজি, খুন, মস্তানি থেকে মুক্ত হয়ে একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এত ইলেকশনে ইঞ্জিনিয়ারিং জোর করে হারিয়ে দেওয়ার অনেক কষ্ট বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছি কেন? আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। জনগণকে আমরা সাথে থাকতে বলবো। সরকারের অভ্যন্তরে হোক, সাবেক উপদেষ্টাদের মধ্যে হোক, যারা ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত থেকেছেন, যারা বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন। আপনি বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন। ওই সময় আপনি চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা পেয়েছেন। বাংলাদেশের নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যারা ইতিপূর্বে ছিলেন, এই ট্র্যাডিশন, এই প্রথা আমাদের কখনো ছিল না। আপনি চট করে মেয়াদ শেষের অব্যবহিত পরেই আপনি মন্ত্রিত্বের পুরস্কার গ্রহণ করলেন, আর সরকারের মধ্যে থাকা লোকেরা আপনাকে পুরস্কার প্রদানও করল। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেমের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয় নাই। ক্ষমতায় আনার জন্য আপনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন, তার একটা কৃতজ্ঞতা তো করতে হয়। নুন খাইলে তো গুণ গাইতে হয়। তাই আপনাকে এই পররাষ্ট্রমন্ত্রী পদটা উপহার দেওয়া হয়েছে। ফলে আপনারা বেজার হওয়ার কিছু নাই। আমরা সত্য কথাই বলছি। কেন আপনি বেজার হবেন? আপনাদের জন্য আমাদের মায়া লাগে, দয়া লাগে, দোয়াও করি যে আপনারা সুস্থ থাকেন, দেশ জাতির জন্য কল্যাণকর কিছু করেন। জামাত ইসলামের প্রতি কোনো অপবাদ দেবেন না, ভুল ধারণা করবেন না, অহেতুক আশঙ্কা করবেন না। প্রচলিত ধারণায় এক শ্রেণীর পশ্চিমা এবং পাশ্চাত্য মিডিয়ার এবং টকশোজীবীরা, পেইড জার্নালিস্ট যারা কিছু আছেন, অহেতুক জামাত শিবিরের বিরুদ্ধে যেসব বক্তব্য রাখেন, তারা গুপ্ত, তারা রক কাটা, তারা অমক তমক, এর কোনো প্রমাণ বাংলাদেশে নাই। আমাদের মানবিক বাংলাদেশ গড়ার অভিযান ঠেকাতে না পারে আপনারা বহু চেষ্টা আপনারা করেছেন, বহু অভিযোগ করেছেন। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচনেও তাদেরকেও আপনারা গুপ্ত আর রক্ষাটা বলে ঠেকাবার চেষ্টা করেছেন। কোন অপপ্রচার ঠেকাতে পারে নাই, জাতীয় নির্বাচনও ঠেকাতে পারেন নাই। দেশবাসী কোটি কোটি ভোট দিয়ে প্রমাণ করেছে আপনাদের সব অপপ্রচার হচ্ছে মিথ্যা, গুজব, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলে এই মিথ্যাচার অপপ্রচারের সর্বনাশা অপরিণামদর্শী পথ থেকে আপনি ফিরে আসুন। এসে নির্বাচনের এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল, সাহস থাকলে নাম প্রকাশ করুন। বিচার বিভাগের সাথে যারা আছেন, আমি জামাত ইসলামের পক্ষ থেকে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, একটা জুডিশিয়াল ইনকোয়ারির ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। পরিশেষে একটা কথা বলে আমরা মিছিলে যাব। সে কথাটা হলো, ক্ষমতাসীন সরকার বিএনপি রাজনীতিতে আমরা দীর্ঘকাল একসাথে পথ চলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম। জুলাইয়ের যে চেতনা, গণতন্ত্রের যে চেতনা, একটা নির্বাচিত সরকারের কাজই হলো আপনি জনপ্রতিনিধি যারা নির্বাচিত তাদেরকে দিয়ে আপনি দেশ চালাবেন।
শুরু থেকেই আপনি কিন্তু সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন না। কর্তৃত্ববাদী সরকার বিরুদ্ধে যেসব কারণে আমরা আন্দোলন করেছি, আপনি নির্বাচিত হয়ে 6টি সিটি কর্পোরেশন, অ্যাকর্ডিং টু আর কনস্টিটিউশন, এখানে আপনি নির্বাচিত প্রতিনিধিদের কাজ করবেন। তো প্রশাসক তো আগেই ছিল, এমন না যে ওটা শূন্য ছিল। তো প্রশাসক থাকার পরে আপনি আরেকটা দলীয় লোক কেন নিয়োগ করলেন? আপনি নির্বাচন দিয়ে দিতে পারতেন। এটাই ডেমোক্রেসি ছিল, এটাই জুলাইয়ের চেতনা ছিল। এরপরে একের পর এক রদ বদল, এটা সেটা। 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে, এখন অধিবেশন হয়ে পারল না। ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশনের সাথে কোনো ইন্টারাকশন হলো না, কোনো বৈঠক হলো না। সংসদ অধিবেশন শুরুর আগে সব জায়গায় পরিবর্তন, রদ বদল, দলীয় লোক সেট করার এই প্রবণতা তো আমাদেরকে অতীতের কর্তৃত্ববাদী সরকারের কথাই মনে করিয়ে দিচ্ছে। একটু সংযত হন। 5ই আগস্ট কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, কর্তৃত্ববাদী মনোভাবের কি পরিণতি হয় 5ই আগস্ট সকলকে শিক্ষা দিয়ে গেছে। এজন্য ব্যস্ত হওয়ার দরকার নাই। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। প্রশাসনিক পরিবর্তন আপনি করতেই পারেন, কিন্তু একটা সরকার গঠন হয়েছে, পার্লামেন্টের সেশনে আসেন। জুলাই সনদকে আপনি এড়িয়ে যাচ্ছেন, যে জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই স্বাক্ষর করেছি। জুলাই চার্টারের দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষরটা করা হয়েছে, ওই সনদে খুলে দেখবেন স্বাক্ষর করেছেন এবং আমরা যে অঙ্গীকার করেছি 1, 2, 3 করে যে পয়েন্টগুলো আছে, তার 2 এবং 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, আমরা স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে ঐক্যমত হওয়া সংস্কারের সব প্রস্তাবগুলো আমরা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করলাম। সংবিধান সংস্কার আদেশ হয়েছে, সেই অনুযায়ী গণভোটে কোটি কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। আপনি সেই গণভোটকে উপেক্ষা করার জন্য কৌশলের আশ্রয় নিয়ে আদালতে রিট করে আপনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে আপনি ফায়ার করার চেষ্টা করছেন। কেন আপনি সেই পথে চলে গেছেন? এখন আপনি পার্লামেন্টে এসে বলবেন ব্যাপারটা সাবজুডিস, তাই এখন আর আলোচনা হবে না, জুলাই সনদকে আপনি ঝুলিয়ে দেবেন। এসব নাটক তো আমরা বুঝি। অথচ জুলাই সনদে 48টি সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরিবর্তন করেছি। আপনার নট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে যখন অনুমতি হয়ে গেছে, সেটা আপনার উচিত ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনি সেটা অনুমোদন করবেন, পার্লামেন্টে আসবেন। আপনি বললেন যে না, সংবিধানে এই শপথ নাই। মানে যার জন্য যেটুক কাজে লাগে সংবিধানে সেইটুক তার কাছে ভালো। সংবিধানে শপথ নাই, সংবিধানে কি নির্বাচনটা ছিল? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল? তা আপনি কেন এই অন্তর্বর্তীকালীন নির্বাচন সংবিধানেই যদি না থাকে, তা যদি না করেন, তো আপনার গণভোট যদি বাতিল করতে রিট করেন, তাহলে তো পার্লামেন্টের তো একই দশা হয়। এইসব কথা বলে একটা জগাখিচুড়ি করার দরকার নাই। আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সারা দুনিয়া দেখেছে জুলাই সনদের স্বাক্ষরকারী দলগুলো, এবং সেখানে অঙ্গীকার নামার 3 নম্বর পয়েন্টেই সম্ভবত আছে যে এর বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটাও ওখানে বলা আছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন। জুডিশিয়ারির উপরে রাষ্ট্র এবং সরকারের এই নিয়ন্ত্রণ, এটা আগেও দেখেছি, সেই জায়গা থেকে সরার জন্যই তো আমরা এত সংস্কার করেছি। জুডিশিয়ারিকে করেছি, কনস্টিটিউশনে করেছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে করেছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করেছি। সেগুলো এখন আপনারা এড়িয়ে গিয়ে আপনারা মনে হয় পার্লামেন্টে গিয়ে যা ইচ্ছা তাই সংখ্যাগরিষ্ঠতার জোরে করতে চান। তা যদি করতে চান, সেটা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হোক, তারপরে আমরা দেশ গড়ার জন্য হাতে হাত ধরে এগিয়ে যাই। এর আগে আর কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। আমরা সর্বশেষে সরকার এবং দেশের জুডিশিয়ারি বিচার বিভাগে যারা আছেন, সৈয়দ রেজওয়ানা হাসানের এই বক্তব্যটাকে আপনি পরীক্ষা করুন, এই অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন, জাতির সামনে আসল সত্যকে পরিষ্কার করুন। এই দাবিতে এখন বিক্ষোভ মিছিল হবে। আমি আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করব, মিছিলে কোনো রকম উস্কানি, কোনো রকম
ব্যক্তিকে আক্রমণ করে কোনো উস্কানিমূলক বক্তব্য স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ সুশৃঙ্খল আমাদের ঐতিহ্য রক্ষা করে এই বিক্ষোভ মিছিল আমরা পল্টন মোড় হয়ে আমরা বিজয়নগর হয়ে কাকরাইলির দিকে গিয়ে শেষ করব। মিছিলে নেতৃবৃন্দের নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণ মিছিল সফল করার জন্য ঢাকা মহানগরবাসীকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এখন সভাপতি সাহেব সমাপ্তি করবেন। জি, সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় রোজাদার ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে সবগুলো কথা পরিষ্কার করে বলছেন। আমাদের বক্তব্য একটাই, গত 2008 সালের যে নির্বাচনটা ইলেকশন হয়েছিল, যে ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেইটা প্রকাশ করতে 15 বছর টাইম লেগেছে। এবারের ইলেকশনের ইঞ্জিনিয়ারিংটা এই মাত্র 2 সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়েছে। আমরা সরকারকে বলবো, এই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করুন, তার সাথে আর কারা কারা জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা করুন। না হলে এই দেশের তৌহিদি জনতা আন্দোলন সংগ্রাম করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করা হচ্ছে। আমাদের মিছিল শুরু হবে। সবাইকে ধন্যবাদ।